মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থী ইলেকটোরাল ভোট পেয়েছেন 244টি, হিলারি 209। ফ্লোরিডায় ট্রাম্প এবং ক্যালিফোর্নিয়ায় হিলারি বিজয়ী। 50টি রাজ্যের মধ্যে 41টির ফলাফল ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবিক রূপল। অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে যাওয়ার আগে শুরুতে জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাপ্ত ফলাফলে তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত পাওয়া ফলাফলে প্রয়োজনীয় 270টি ইলেকটোরাল ভোটের মধ্যে 244টি ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। হিলারি পেয়েছেন 209টি ভোট। এর মধ্যে ঘোষণা করা হয়েছে বেশিরভাগ অঙ্গরাজ্যের ফলাফল। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে বেশিরভাগগুলোতেই জয় পেয়েছেন ট্রাম্প। যদিও সর্বোচ্চ 55টি ইলেকটোরাল কলেজ ভোটের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় প্রত্যাশিতভাবে জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইলেকটোরালের পাশাপাশি পপুলার ভোটেও প্রায় 3% বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও মার্কিন কংগ্রেস ও সিনেটেও এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকানরা। এর আগে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 6টি ভিন্ন সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে কোথাও কোথাও তা চলে রাত 9টা পর্যন্ত। শেষ পর্যায়ে এসে ক্যালিফোর্নিয়ার একটি কেন্দ্রের কাছে গোলাগুলির খবর পাওয়া যায়। এ ঘটনায় অন্তত 2 জন আহতের খবর জানিয়েছে সিএনএন। এর আগে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দেশের 50টি অঙ্গরাজ্যের 6টি ভিন্ন সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে কোথাও তা চলে রাত 9টা পর্যন্ত। শেষ পর্যায়ে এসে ক্যালিফোর্নিয়ার একটি কেন্দ্রের কাছে গোলাগুলির খবর পাওয়া যায়। এই ঘটনায় অন্তত 2 জন আহতের খবর জানিয়েছে সিএনএন। ঘটনার পরপরই আজুসা শহরে ওই কেন্দ্রকে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ভোট দেওয়ার পর ব্যালট পেপারের ছবি টুইটারে পোস্ট করায় $1000 জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের ভোট কেন্দ্রে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভোট দেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিজয়ের বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান ট্রাম্প। পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নির্বাচনে আমরাই জিতব। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কের চাপাকোয়া কেন্দ্রে বিল ক্লিন্টনকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলোতে এবার আগের তুলনায় বেশি সংখ্যক কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটার ভোট দিয়েছেন। সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও অন্যান্য বারের তুলনায় এবার বেশি সংখ্যক ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিয়েছি যার মূল্যবোধের সঙ্গে আমার ও আমার পরিবারের মূল্যবোধে মিল রয়েছে। আশা করি নির্বাচনে জয়লাভ করে ট্রাম্প দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনবে। আমাদের পরিবর্তন দরকার, কিন্তু ট্রাম্পের মতো মানুষের নেতৃত্বে পরিবর্তন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি হিলারিকে ভোট দিলেও আমার অনেক প্রতিবেশী আছেন যারা ট্রাম্পকে পছন্দ করেন। নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অঙ্গরাজ্যে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটের দিন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও তা আমলে নেননি আদালত। এদিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেভাদায় গত সপ্তাহে আগাম ভোটের সময় অতিরিক্ত সময় ভোট কেন্দ্র খোলা রাখার বিষয়ে ট্রাম্পের অভিযোগও বাতিল করে দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের 58তম এই প্রেসিডেন্ট নির্বাচনের নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল প্রায় 21 কোটি। তাদের এর আয়ের উপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন হিলারি, নাকি বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতে 500 ও 1000 রুপির নোট নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
এরপর গতকাল মধ্যরাত থেকে নোটগুলো বাজার থেকে প্রত্যাহার করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঘোষণার পরপরই অর্থ উত্তোলনের জন্য বুথগুলোর সামনে দেখা গেছে লম্বা লাইন। মূলত দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্থানীয় সময় গতরাত 12টা থেকে ভারতে অচল হয়ে যায় 500 ও 1000 রুপির নোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হঠাৎই এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। হট করে এই সিদ্ধান্তটা নিয়ে এরকম ভাবে টাকাটাকে করে দেওয়া, ব্যান্ড করে দেওয়া, সেটা ঠিক মানে এত তাড়াতাড়ি ঠিক হয়নি। খুবই প্রবলেম, কারণ হঠাৎ করে আপনি আজকে বললেন কালকে 500 টাকা 1000 টাকা উঠে যাবে, এটাও তো কখনো সম্ভব না, কারণ দেশে এরকম কোটি কোটি টাকা রয়েছে, প্রত্যেক মানুষের কাছে এরকম টাকা রয়েছে। একটা উপায় তো থাকার দরকার ছিল, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত। বাজারে 500 রুপির পণ্য কিনতে গিয়ে কি আলাদা আলাদা 100 রুপির নোট দিব? সরকারের উচিত ছিল পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা। তবে দুর্নীতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনগণকে উদ্বিগ্ন না হয়ে 11 নভেম্বর থেকে ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি রোধেই এই নোটগুলো বন্ধ করেছি আমরা। এখানে আরো 50 দিন সময় আছে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সন্ত্রাসবাদ নির্মূলের অনেক পদক্ষেপের এটি একটি। November 2016. In recent years, foreign 500 এবং 1000 রুপির নোটগুলো থেকে জাল নোট তৈরি খুব সহজ। নিরাপত্তাজনিত কারণেই এই নোটগুলো বন্ধ করে দিয়েছি। 10 নভেম্বর বাজারে নতুন 500 রুপি ও 2000 রুপির নোট ছাড়া হবে। ঘোষণায় আরো বলা হয় আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে হবে। সময় সংবাদ, কলকাতা। বিভিন্ন সময় নগরীর সবুজায়নের নানা উদ্যোগ নেওয়া হলেও আদৌ তা কোনো কাজে আসেনি। প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা, বাড়ছে নিঃশ্বাসে যাওয়া নানা বিষাক্ত উপাদানের মাত্রা। সেই সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলা ধুলার দৌরত্ব। এমন অবস্থায় সিটি কর্পোরেশন থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিত্রাণ পেতে সবুজের বিকল্প নেই। তবে সিটি কর্পোরেশনের সবুজায়নে উদ্বুদ্ধ করতে বলেছে কেউ ছাদে বাগান করলে 10% ট্যাক্স মওকুফ করা হবে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। এটি রাজধানীর এক সময়ের চিত্র। ছিল সবুজ আর তার সাথে ছিল বসবাসের ভালো লাগা। আজকের রাজধানী ঢাকা বহুতল ভবনে ঠাসা, কোথাও সবুজের আশ্রয় নেই। দখল হয়েছে তা, তোলা হয়েছে ইটকাঠ পাথরের পাহাড়। হারিয়েছে সবুজ আর হারিয়েছে ঢাকাবাসীর মনের প্রশান্তি। পরিবেশবিদদের মতে একটি নগরীর মোট জনসংখ্যার 3 গুণ গাছ থাকা জরুরি। কিন্তু 2 কোটির বেশি মানুষের নগরে গাছ আছে কটি তার সংখ্যা সঠিক জানে না কেউ। সম্প্রতি সিটি কর্পোরেশন থেকে রাজধানীর অনেক ওভারব্রিজ ঘিরে রোপণ করা হয়েছে ঝুলন্ত কিছু গাছ। সাধারণ বিশেষজ্ঞরা বলছেন এটি প্রকৃত সবুজায়ন হতে পারে না, বলা যেতে পারে সৌন্দর্য বর্ধন। ওভারব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, এই যে টপগুলো বসানো হচ্ছে এটা হচ্ছে সৌন্দর্যবর্ধক বলতে পারেন, সেক্ষেত্রে বনায়নের জন্য কিন্তু উপযোগী না। শীত কিন্তু মানে 4-5 মাস থাকার কথা, এখন কিন্তু আমরা ডিসেম্বর লাস্টের দিকে তাও হালকা শীত থাকে ঢাকায়, তাপমাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। তো গাছপালা তো দরকার। শুধুমাত্র সবুজ লেপন নয়, সবুজায়ন শুধু কতগুলো উড়ার পথকে বা উড়ার সেতুকে কতগুলো লতাপাতা লাগানো নয়। মেয়ররা যদি দৃঢ়তার সঙ্গে এই উন্মুক্ত স্থান, খেলার মাঠ, সেগুলো চারপাশে যত বাণিজ্যিক কার্যক্রম আগের মেয়ররা অন্যকে অন্যায়ভাবে দিয়েছে সেগুলো সমস্ত কিছু উচ্ছেদ করে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেন, আজকে আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে নগরীর চেহারা পাল্টে যাবে। এমত অবস্থায় ছাদ বাগান হতে পারে ছোট একটি সমাধান। ঢাকার বাসিন্দা নাজিম আলী নিজ উদ্যোগে বাড়ির ছাদে রোপণ করেছেন 50-এর অধিক ফলদ বনজ ঔষধি গাছ, যা কিছুটা হলেও প্রশান্তি এনে দেয়, প্রশমিত রাখে ভবনের তাপমাত্রা। সন্তানকে যেভাবে আমরা পালন করি, গাছগুলি ঠিক আমরা ওইভাবে পালন করে বড় করতেছি। প্রশ্ন, প্রতিশ্রুতি অনুযায়ী সবুজ নগরী নির্মাণে সফল কতটুকু? উত্তরে মেয়র বললেন, বাড়ির ছাদ কিংবা বারান্দাতে বাগান করলে তাদেরকে হোল্ডিং ট্যাক্স থেকে 10% আমরা রিবেট দিব। গাছ দিয়ে আমরা বনায়ন করে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি। কবি বন্দে আলী মিয়া বলেছেন, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন আছে সেথা সবে মিলে আত্মীয় হেন। রাজধানী ঢাকায় সে আত্মীয়তা চোখে পড়ে না। মানুষ নির্বিচারে কেটেছে গাছ, বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন সবুজের বিকল্প শুধু সবুজই হতে পারে। আর তাই তো রাজধানীর ফাঁকা ছাদগুলোকে বনায়নের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। তবে এখানেও প্রশ্ন থেকে গেছে, রাজধানীর ফাঁকা ছাদগুলো অবকাঠামোগতভাবে বনায়নের উপযোগী তো? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পরিবহনের পাশাপাশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে নৌপথে পর্যটক পরিবহন করতে চায় দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম।
অত্যাধুনিক বিশেষ ক্রুজের মাধ্যমে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা হাতে নিচ্ছে সংস্থাটি। পণ্য পরিবহনে বিদ্যমান নৌ রুটের সাথে চালু করা হবে এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য রুটগুলো। সরকারিভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পর এই অংশটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজযোগে পবিত্র হজ পালনে সৌদি আরব যেত এই অঞ্চলের হাজার হাজার মানুষ, কিন্তু আকাশপথ সহজলভ্য হয়ে ওঠায় নৌপথে হজ পালন অনেকটা বন্ধ হয়ে যায়। উন্নত বিশ্বের সব দেশেই নৌপথকে ব্যবহার করে এগিয়ে নিচ্ছে পর্যটন শিল্পকে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তবে এই নৌরুটকে নতুনভাবে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা যাতে সি ক্রুজকে জায়গা দিতে, বার্থিং করার সুযোগ দিতে পারি, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি। এবং এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সবাই আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে আরো দৃঢ় বন্ধন স্থাপিত হবে। আগামীতে বাংলাদেশের সাথে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের হতে যাওয়া কোস্টাল শিপিং বিজনেস চুক্তিতে এই বিষয়টি রাখা দরকার বলে মনে করেন জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত এই ব্যবসায়ী। পার্শ্ববর্তী দেশগুলো প্লাস আমাদের দেশের যারা টুরিস্টের বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় এটি খুব সহজেই কিন্তু আপনার বাস্তবায়ন সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে নৌপথে পর্যটক পরিবহন সফল নাও হতে পারে বলে আশঙ্কা চেম্বার সভাপতির। তার মতে সরকারি পর্যায়ে চুক্তি হলো তার জন্য বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া হয়। জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ট্যুরিজম সেক্টরে এগুলিকে এমইউ আনতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, এটা ফলো আপ করে এখানে একটা রুলস করতে হবে। এবং রুলস করার পরে যদি প্রাইভেট সেক্টরকে এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দে ক্যান ডু এভরিথিং ইজিলি। এবং এইটা ক্রুজটা করলে পরে এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভিটিটাও ভালো হবে। চট্টগ্রাম বন্দরে বিদ্যমান 16টি জেটিতেই সব ধরনের জাহাজ ভেড়ার সুবিধা থাকায় পর্যটকবাহী ক্রুজ ভেড়ার জন্য নতুন করে জেটি নির্মাণের প্রয়োজন হবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো। আন্তর্জাতিক মানের এই প্রদর্শনীর প্রথম দিনে বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম উৎপাদন প্রতিষ্ঠান এবং ক্রেতাদের পদচারণায় মুখর ছিল। প্রদর্শনীর প্রথম দিনে গতকাল উদ্বোধন সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জার্মানি ও সুইডিশ রাষ্ট্রদূত বক্তব্য রাখেন। বাংলাদেশি পোশাক খাতের প্রশংসা করে এই খাতকে আরও টেকসই করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তারা। পঞ্চমবারের মতো আয়োজিত বাংলাদেশ ডেনিম এক্সপো 2016 প্রথম দিন বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে 2021 সালের মধ্যে বাংলাদেশের পোশাক খাত থেকে 50 বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনা হয়। এ সময় বিশ্বের 37টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পোশাক খাতকে তুলে ধরেন উদ্যোক্তারা। বাংলাদেশের শ্রমিকরা অন্য দেশের তুলনায় পরিশ্রমী, তাদেরকে কিভাবে আরো দক্ষ হিসেবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া কারখানার মান উন্নয়নেও কাজ করছি আমরা। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূত বলেন, রপ্তানি সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে পোশাক খাতে নতুন উদ্ভাবনী কাজে লাগাতে হবে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পোশাক খাতকে টেকসই উন্নয়নের আওতায় আনারও আহ্বান জানান তারা। বাংলাদেশের পোশাক খাতে আমাদের বিনিয়োগ অব্যাহত থাকবে, তবে বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার উঠে গেলে কিভাবে ব্যবসা পরিচালনা করবে সেটা আপনাদের ভাবা উচিত। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পোশাক শিল্প সংশ্লিষ্ট নতুন উদ্ভাবন কাজে লাগাতে হবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত 3 বছরে বাংলাদেশের পোশাক শিল্প অনেক ভালো করেছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা বাড়িয়ে টেকসই খাত হিসেবে দাঁড় করাতে হবে। বাংলাদেশ সহ 15টি দেশের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের 55টি স্টল অংশ নেয় এবারের এক্সপোতে। স্টলগুলোতে বাহারি ডিজাইনের ডেনিম প্যান্ট, জ্যাকেট, শার্ট, পোশাক নির্মাণ সামগ্রী স্থান পেয়েছে। আমরা পোল্যান্ড থেকে এসেছি। পাবলিক সাপ্লায়ার পাওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনী আমাদের জন্য বড় সুযোগ করে দেয়। এখানকার নতুন ডিজাইন ও ট্রেন্ডগুলো চোখে পড়ার মতো। ক্রেতা হিসেবে আমরা সন্তুষ্ট। 10 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পণ্য সরবরাহ করেছি। আজকের এই প্রদর্শনী নতুন নতুন বাজার এবং ক্রেতা খুঁজতে আমাদের সাহায্য করবে বলে আমরা মনে করি। 37টি দেশের আমন্ত্রিত ক্রেতারা প্রদর্শনীতে যোগ দেন। বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে 2 দিন ব্যাপী ডেনিম এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে কিন্তু এই ডেনিম পণ্যের প্রদর্শনী চলছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে যে ডেনিম পণ্যের প্রদর্শনীর আজকে দ্বিতীয় দিন চলছে। তো আজকেই কিন্তু সমাপনী দিন, সন্ধ্যা 7টা পর্যন্ত এই প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। যেহেতু গতকাল শুরু হয়েছে, মূলত বাংলাদেশের যে ডেনিম খাতটি যে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু বিশ্ব দরবারে জানান দেওয়ার জন্যই কিন্তু মূলত এই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে, যেখানে বিদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। প্রায় 15টি দেশে প্রায় 55টি প্রতিষ্ঠান কিন্তু এই প্রদর্শনীতে অংশ নিয়েছে, প্রায় 55টি স্টল রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত আমাদের যে ডেনিম খাতে যে সক্ষমতাটা বেড়েছে সেই বিষয়টি কিন্তু তুলে ধরার উদ্দেশ্যে যেহেতু এই আয়োজনটি, সুতরাং এখানে যে বিদেশি যারা ক্রেতা প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারাও কিন্তু এই প্রদর্শনীতে আসছেন এবং বাংলাদেশের এই যে ডেনিম যে পণ্যগুলো রয়েছে সেগুলো দেখছেন। একটি তথ্য দিয়ে রাখতে চাই যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গত 6 মাসে প্রায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে ডেনিম পণ্য রয়েছে সেগুলো রপ্তানি পরিমাণ প্রায় 18 কোটি 43 লাখ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যেটা 2015 সালের একই সময়ের তুলনায় প্রায় 13 কোটি 81 লাখ টাকার 13 কোটি 81 লাখ মার্কিন ডলার মূলত বেশি। এবং রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু যুক্তরাষ্ট্রে প্রায় 8%। একই সময়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নে যে বাংলাদেশের ডেনিম যে পণ্য রয়েছে সে পণ্যের রপ্তানি পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে প্রায় 56 কোটি 79 লাখ ইউরো, যেটা 2015 সালের একই সময়ে ছিল প্রায় 53 কোটি ইউরো। সুতরাং এই ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু প্রায় 6.86% বেড়েছে। এখানে যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের ডেনিম সেক্টরটাও কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় 25টি কারখানা রয়েছে যারা ডেনিম পণ্য উৎপাদন করে থাকেন এবং প্রায় 4 থেকে 5টি কারখানা তারা কিন্তু খুব শিগগিরই উৎপাদনে আসবেন। এবং এই যে রপ্তানির যে প্রবৃদ্ধি সেটির সাথে তাল রেখেই কিন্তু এখানকার যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু বলছেন যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যদি ডেনিম পণ্যগুলো যদি ব্র্যান্ডিং করা যায় ঠিকমতো, যেহেতু যেসব দেশগুলোতে ডেনিম পণ্যের চাহিদা রয়েছে বা বাংলাদেশের ডেনিম পণ্যের বড় যে ক্রেতা দেশগুলো রয়েছে সেসব দেশে গিয়ে যদি দূতাবাসগুলো সহায়তায় যদি ব্র্যান্ডিং করা যায় সেক্ষেত্রে কিন্তু 2021 সাল নাগাদ যে আমাদের তৈরি পোশাক রপ্তানি খাত থেকে যে $50 বিলিয়ন আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু খুব সহজেই অর্জন করা সম্ভব। এবং এখানকার যারা ডেনিম খাতের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে 2021 সাল নাগাদ যদি এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখা যায় তাহলে কিন্তু আগামী 2021 সাল নাগাদ কিন্তু এই ডেনিম পণ্যের যে রপ্তানি সেটি কিন্তু প্রায় $700 কোটি দাঁড়াবে, এমনটাই এখানকার আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন। এখন দরকার শুধুমাত্র যথাযথ ব্র্যান্ডিং এবং প্রয়োজনীয় নীতি সহায়তা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে 2 দিন ব্যাপী ডেনিম এক্সপো, আর সেখানকার খবর জানাচ্ছিলেন শুভ খান। আগামী 17 নভেম্বর থেকে রাজধানীর সেনা জাদুঘর প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক তাঁত উৎসব। এই উপলক্ষে গতকাল রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, উচ্চ মূল্যে কাঁচামাল আমদানি ও আধুনিকায়নের অভাবে হস্তশিল্প তাঁত শিল্প এখন করুণ অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের পাশাপাশি তাঁতিদের উৎসাহিত করতে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে বাংলাদেশ সহ 5টি দেশের 25 জন ডিজাইনার অংশ নেবেন বলেও জানান আয়োজকরা। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে 2 দেশের সচিব পর্যায়ে বৈঠক চলছে। সকাল 10টায় রাজধানীর একটি হোটেলে এই 2 দিনের বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন জ্যেষ্ঠ বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব টং অং মিন্ট। আগামীকাল দুপুর 12:15টায় সংবাদ সম্মেলন করে দ্বিপাক্ষিক এই বৈঠকের অগ্রগতি তুলে ধরা হবে। কদিন বাদেই শুরু হতো আমনের ফসল ঘরে তোলার মহোৎসব, কিন্তু টানা বর্ষণে মাদারীপুরের অধিকাংশ জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।
এতে দিশেহারা জেলার কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, ধান তলিয়ে গেলেও কৃষি বিভাগ থেকে পাওয়া যায়নি কোনো সহযোগিতা। আর কৃষি বিভাগের দাবি 10 কোটি টাকার ক্ষতি দেখিয়ে কৃষকদের নামে তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকন্দের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জ্যেষ্ঠ জমিতে রোপা আমন করছি, তার ভিতর 5 জ্যেষ্ঠ জমিয়েই পানির সাথে মিশে গেছে, তা দেওয়ার মতো কোনো কায়দা নাই। কৃষি ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ নিয়ে রোপা আমনের চাষাবাদ করেন মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কৃষক আব্দুল হাকিম সর্দার। কিন্তু গত কদিনের টানা বৃষ্টিতে তার জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। শুধু আব্দুল হাকিম সর্দারই নন, তার মতো জেলার প্রায় 10,000 কৃষকের আর কিছুদিন পরই আমনের ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে 1,700 হেক্টর জমির আমন জমিতেই নষ্ট হচ্ছে। অপেক্ষাকৃত উঁচু জমির ধানগুলো নুয়ে পড়েছে ঝড়ো বাতাসে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এ বিষয়ে কৃষি বিভাগ থেকে পাননি কোনো পরামর্শ। 250 জমিতে আর কি আমন ধান বুনাইছিলাম আমি, সে ধান আমার সবই মারি গেছে। তারা কিন্তু হয়েছে, বদলা দিতে হয়েছে, অনেক টাকা গেছে, সার ঠার দিয়ে অনেক লস আমাদের। আমরা গরিব কৃষক, আমরা চাই সরকার আমাদের সাহায্যের হাত বাড়াই দেব। তবে জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার পাশাপাশি নামের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আর্থিক সহযোগিতা সরকারি পক্ষ থেকে যেটা দেওয়া হবে সেটা আমরা কৃষকদের মাঝেই দেব। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দেবে যাতে পাকা ধান দ্রুত কর্তন করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে এবার মাদারীপুরে 8,160 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। খাদ্যবান্ধব কর্মসূচিকে নিয়ে পাওয়া সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এখনো পর্যন্ত পাওয়া 90টি অভিযোগের মধ্যে 80টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি আবারও হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই এই কর্মসূচিকে বিতর্কিত করতে দেবে না সরকার। গতকাল গোপালগঞ্জ সার্কিট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। আমরা এই পর্যন্ত 90টি অভিযোগ আমাদের কাছে এসছে, তার মধ্যে আমরা কিন্তু প্রায় 80টি অভিযোগ আমরা কিন্তু এই পর্যন্ত নিষ্পত্তি করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। বাকি অভিযোগগুলো তদন্ত চলছে এবং আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে র্যাব, দুদক সবাই কিন্তু এই ব্যাপারে তৎপর। আমাদের নির্দেশ আছে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের নির্দেশ আছে, আমাদের অনুরোধ আছে তাদের প্রতি এই কর্মসূচি থেকে বিতর্কিতের ঊর্ধ্বে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করণীয় সবাই তা করছে, প্রশাসন সেভাবে করছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এবং এখন কমে আসছে, কিন্তু এখন অনেক ভুয়া কার্ড হোল্ডার তাদের কার্ড ফেরত দিচ্ছে, এখন অনেক কমে আসছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি 1 মাসের মধ্যে আমরা এটাকে শূন্যের কোটায়, এই বিতর্ক বা এই অনিয়মকে আমরা প্রায় শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। ময়মনসিংহ শহরে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। ভবনগুলোর নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার কেউ নেই। ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নেই বলে জানায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবে ভবন সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত নিয়ম মেনেই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। আর পৌর মেয়র জানান, জনবল সংকটের কারণে বহুতল ভবন নির্মাণ কাজ তদারকি করা যাচ্ছে না। হোসেন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। গত 1 দশকে ময়মনসিংহ শহরে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। ঢাকার বড় বড় ডেভেলপার প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করায় প্রতিনিয়তই বাড়ছে এর সংখ্যা। তবে নগর উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহ স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যানে এখানকার মাটি বহুতল ভবনের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া অধিকতর ভূমিকম্প জোনে থাকা এই শহরে নির্মিত এবং নির্মাণাধীন বহুতল ভবন ঝুঁকিপূর্ণ বলে মনে করেন প্রকৌশলীরা। 90 থেকে 100 ফিট পর্যন্ত মাটির অবস্থা খুবই খারাপ। যদি ভূমিকম্প হয় তাহলে একেবারে তরল বেরিয়ে যাবে, এরকম অবস্থা। সরকারের এই ব্যাপারে গভীর নজর দেওয়া উচিত। ময়মনসিংহ শহরের বহুতল ভবনের একটিতেও অগ্নি নিরাপত্তা নেই বলে জানান জেলা ফায়ার সার্ভিসের এই শীর্ষ কর্মকর্তা। আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছেন মাত্র একটি বহুতল ভবনের মালিক। ছাড়পত্রে যে শর্তগুলি আছে সেই শর্তগুলো তারা পালন করতেছে না। এই বহুতল ভবনগুলি আমার মতে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা ছাড়পত্র গ্রহণ করার জন্য নোটিশ প্রদান করছি, কিন্তু উদ্যোক্তাদের পক্ষ থেকে যারা ভবন নির্মাণ করতেছে তাদের পক্ষ থেকে কোনো আবেদন এই পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবন সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত নিয়ম মেনেই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বিধি মোতাবেক
পৌরসভার প্ল্যান অনুযায়ী সম্পূর্ণ কাজ সম্পন্ন করতেছি। আমরা যেখানে স্টোন ইউজ করার কথা, যতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ নেওয়ার কথা সেইভাবে মেনটেন হচ্ছে কিনা সেটাও এনশিওর করা হচ্ছে। টোটালি ডিজাইন ফলো আপ করে এখানে কাজ করা হচ্ছে। পৌরসভার মেয়র জানান, জনবল সংকটের কারণে বহুতল ভবন নির্মাণ কাজ তদারকি করা যাচ্ছে না। ইমারত নির্মাণ পরিদর্শনকারী এবং তাদের তত্ত্বাবধানকারীর পদ সৃষ্টি স্থানীয় পর্যন্ত নির্মিত ৩৯টি এবং নির্মাণাধীন ১৬টি বহুতল ভবনের প্ল্যান অনুমোদন করেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করতে নবায়নযোগ্য শক্তিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর করার পর এসব কথা বলেন বক্তারা। সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম ও হুয়াওয়ের মহাব্যবস্থাপক মার্টিন ইয়ে সহ অনেকে। সম্ভাব্য দেশের উত্তরবঙ্গে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রে সকল প্রকার কারিগরি সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেয় চীনের প্রতিষ্ঠানটি। মিনিস্টার ফ্রিজের উট গিফট অফারের উট জিতে নিলেন সাতক্ষীরার আলতাফ হোসেন। রাজধানীর বনানীতে ইলেকট্রনিক্স কোম্পানি মাইওয়ানের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলতাফ হোসেনের হাতে উট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান, নির্বাহী পরিচালক দিলরুবা তনু সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। চলতি বছর চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪,০০০ কোটি ডলার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জানান, আগামী ৩ থেকে ৭ বছর দেশ দুটির মধ্যকার বাণিজ্যের পরিমাণ ২০,০০০ কোটি ডলারের উন্নতি হবে। এর মধ্যে দেশ দুটির জাতীয় মুদ্রার ব্যবহার আন্তঃদেশীয় পর্যায়ে বাড়ানোর পরিকল্পনা করছে মস্কো ও বেইজিং। রাশিয়ার সফরে এসে লি কেকিয়াং তেল, গ্যাস, নিউক্লিয়ার প্ল্যান্ট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দিমিত্রি মেদভেদেভের সাথে। অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত উন্নয়নে যৌথ উদ্যোগে তহবিল গঠন করবে রাশিয়া ও চীন। আগামী বছর এ বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। দর্শক, জানিয়ে দেব এবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন খবর। শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি জানতে এখন আমরা চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে লেনদেন হয়েছে তাতে ডিএসই এক্স অর্থাৎ প্রধান সূচক, সেই প্রধান সূচকটা কিন্তু ৪,৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই এস অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক, যেটি অবস্থান করছে ১,১২৭ পয়েন্টে এবং ডিএসসি 30 অবস্থান করছে ১,৭৬৪ পয়েন্টে এবং দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই ঊর্ধ্বমুখী অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দেখা যাচ্ছে দাম বেড়েছে ৭৩টি এবং দাম কমেছে ২৯টির, আর দাম অপরিবর্তিত আছে 28টি কোম্পানির শেয়ার। এই মুহূর্তে যে লেনদেনের অবস্থা দাঁড়িয়েছে তাতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩২ কোটি টাকার মতো। এবার জানিয়ে দেব টপ 20 শেয়ারের লেনদেনের খবর। টপ 20 শেয়ারের প্রথমের যে লেনদেনের খবর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যেটি সর্বশেষ লেনদেন করেছে ৭২ টাকা ৮০ পয়সা। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির ৭৫ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দর ৭১ টাকা ৫০ পয়সা এবং গতকাল এই কোম্পানিটি ২৮ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ করেছিল এবং ২৮ টাকা ৯০ পয়সার পর থেকে আজ যেটুকু লেনদেন হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটির শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। এরপরে দেখতে পাচ্ছি দুই নম্বর অবস্থানে আছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেড সর্বশেষ লেনদেন হয়েছে ১২৪ টাকা ৯০ পয়সা দরে। এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল ১৩০ টাকায় এবং গতকাল দেখতে পাচ্ছি ১২৫ টাকায় কোম্পানিটি লেনদেন ১২৫ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ করেছে। অর্থাৎ দেখতে পাচ্ছে যে সর্বোচ্চ দর যে উঠেছে তাতে অন্তত ৫ টাকার পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের
টাকার অঙ্কে বেড়েছে। এরপরের তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, এবং এই কোম্পানিটি দেখতে পাচ্ছি 69 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন করেছে এবং 69 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির, এবং এই কোম্পানিটির সর্বনিম্ন 67 টাকা 40 পয়সায় লেনদেন হয়েছে এবং গতকাল দেখতে পাচ্ছি 66 টাকা 90 পয়সায় লেনদেন করেছে এই কোম্পানিটি। এরপরে দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে আছে ফরচুন শুজ লিমিটেড। ফরচুন শুজ লিমিটেড সর্বশেষ দেখতে পাচ্ছি যে 43 টাকা 30 পয়সা দরে লেনদেন করেছে। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 90 পয়সা, সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 42 টাকা 60 পয়সায়। এরপরে 5 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি অ্যাগ্রন ডেনিম লিমিটেড। অ্যাগ্রন ডেনিম লিমিটেড 28 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং গতকাল এই কোম্পানিটি 28 টাকা 10 পয়সায় লেনদেন 28 টাকা 10 পয়সা লেনদেন শেষ করেছিল। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে লেনদেনের খবরাখবর, শেয়ার বাজারের লেনদেনের খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থী ইলেকটোরাল ভোট পেয়েছেন 244টি, হিলারি 215। 50টি রাজ্যের মধ্যে 42টির ফল ঘোষণা। ফ্লোরিডায় ট্রাম্প এবং ক্যালিফোর্নিয়ায় হিলারি বিজয়ী। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।